আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের যে ডিইউ রিটেনের প্রজেক্টটা চলতেছিল, ডিইউ রিটেন হিরো, সেই প্রজেক্টের আজকে আমার ক্লাস নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটার উপর। তো আমি তোমাদের আমার আগের ভিডিওটিতে বলেছিলাম যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে গত 2 বছরে আসেনি, এবং তো এই বছর নিউটনিয়ান বলবিদ্যা থেকে কেন জানি না আমার মনে হচ্ছে আসার পসিবিলিটি বেশি, কারণ হচ্ছে গত 2 বছর ভেক্টর থেকে আসছে। তো এই বছর ভেক্টর থেকে না আসার পসিবিলিটি হাই। তো এইখান থেকে আমি আমার একটা অ্যানালাইসিস ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এখান থেকে দুইটা টপিকের কোশ্চেন বেশি আসতে দেখা যায়। এক হচ্ছে আমার হচ্ছে বলের সূত্র দিয়ে, ঠিক আছে, বলের সূত্র, বলের তিনটা সূত্র, যে আমাদের নিউটনিয়ান যে তিনটা সূত্র আছে বলের টাইপ, যে কোনো ধরনের বল নির্ণয় করতে বলে, বা ওইরকম নরমাল হচ্ছে আমাদের গতিবিদ্যায় যেরকম টাইপ গুলো আমরা পড়ছি ওগুলা। আর সেকেন্ড হচ্ছে ঘর্ষণ। এই দুইটা টাইপ থেকে হচ্ছে আমার কি কোশ্চেন আসছিল। কিন্তু আমার আরেকটা টাইপ যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক এই টাইপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় ওই দুইটার। এইবার আসলে এই টপিক থেকে আসার পসিবিলিটি কেন জানি না আমার মনে হচ্ছে বেশি। তো আমি ওভারঅল তোমাকে এই চ্যাপ্টারের কি কি টাইপের, এই তিনটা টাইপ আমার মনে হয় যে ইম্পর্টেন্ট বেশি, কিন্তু তাও যে যে টাইপের কোশ্চেন গুলা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আসার মতো, বা যে যে কনসেপ্ট গুলা আমার ডিউ রিটেন আসার মতো এই চ্যাপ্টার থেকে, সেই সকল কনসেপ্টের আমরা আজকে ম্যাথ সলভ করব। তো তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে খুব কুইকলি কোশ্চেন গুলা অ্যান্সার করতে পারো, এবং এই ক্লাসটা যাতে বেশি লেন্দি না হয়, আমি অর্ধেক অর্ধেক করে সবকিছু লিখে রাখছি, যাতে ক্লাসটা খুব বেশি কম্প্যাক্ট হয়। আমার লিখতে গিয়ে যে সময়টা নষ্ট হয়, আমি ক্লাসের আগেই সেই লেখাগুলো লিখে রাখছি, যাতে তোমাদের জন্য সুবিধা হয়, ক্লাসটা বেশি লেন্দি না হয়। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। তো আমি এখানে কোনো ক্যালকুলেশন করব না, আমি জাস্ট আসছি তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য। তো আমি আমার সামনে অ্যান্সার গুলা রাখছি, যে ক্যালকুলেশন যেগুলো আমার করা লাগবে আমি ক্যালকুলেটর দিয়ে বা আমি দেখে লিখে দিব, এগুলোর কাজ হচ্ছে তোমাদের। আমি জাস্ট আসছি তোমাদের কনসেপ্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম ম্যাচ যেটা আছে সেটা হলো, দেখো আমাদের বলছে যে 4000 কেজি ভরের একটি লিফট আছে, তাই না? এত কেজি ভরের আরেকটা বাক্স বহন করছে, মানে একটা লিফটের মধ্যে এত বাক্স আছে এত কেজি ভরের, এবং সেটা বহন করে উঠতেছে। যখন লিফটের তারের সাথে ঊর্ধ্বমুখী টান, এত বল ঊর্ধ্বমুখী টান মানে হচ্ছে আমার লিফটটা, তো এই দেখো এখানে লিফটটা টানতেছে, তার মানে লিফট একটা ঊর্ধ্বমুখী টান দিবে, ওকে। তো যখন ঊর্ধ্বমুখী টানটা কত বলছে, 480000 নিউটন হয়, তখন ঊর্ধ্বমুখী ত্বরণ কত, মানে আমাকে এখানে ঊর্ধ্বমুখী ত্বরণ মানে কি বের করতে বলছে, এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। তো লিফটটি স্থির অবস্থানে 3 সেকেন্ড সময়ে কত উচ্চতায় উঠবে, এটা আমাকে বের করতে বলছে। তো চলো ম্যাথটা কি রকম হয় দেখো। আমরা কি জানি, এফ নেট একটা আমাকে বের করতে হয়, তাই না? এফ নেট ইজ ইকুয়াল টু এম এন নেট, এরকম একটা ফর্মুলা আমরা শিখে আসছি। তো দেখো আমাদের উপরে লিফটটা কি ফোর্স ফিল করতেছে, টি, আর নিচের দিকে লিফটের আরেকটা ফোর্স আছে কি, এমজি। তাহলে এখানে ওর নেট ফোর্সটা কত, এম এ নেট ইজ ইকুয়াল টু কি হবে, টি মাইনাস এমজি হবে না, তাই না? টি মাইনাস এমজি হবে। বা তোমরা লিফটের যে ফর্মুলাটা শিখছো, যে আমাদের লিফটের ক্ষেত্রে ফর্মুলাতে কি হয়, ত্বরণের মান হচ্ছে আমাদের জি প্লাস এ হয়, তো ওই রকম করেও আসা যাবে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে এই ফর্মুলাটা পাই। তো দেখো এই ফর্মুলাটাই আমরা লিখে রাখছি। তো এখান থেকে আমি যদি মানগুলো বসাই, টি এর মান কত, এখানে টি এর মান আসে হচ্ছে আমার এই তো আমাকে তো দেয়াই আছে টি এর মান, তাই না, 1000 মাইনাস এম এর মান কত হবে, এখন এটা ইম্পর্টেন্ট। এম এর মান হচ্ছে, দেখো লিফটের ভর এবং এই দুইটা বলের যোগফল হবে। তাহলে এই দুইটা বলের যদি যোগফল হয়, তাহলে এইটা ইনটু হচ্ছে জি, তাহলে হচ্ছে কত, 4240, 4240 ইনটু 9.8। এখন তোমাদের সুবিধার্থে বলে রাখি যে এখানে তিনটা জিরো, আমাদের জি এর মানটা যদি আমাদের রিটেনে আসে বা হচ্ছে আমাদের এমসিকিউ তে আসে, ওটা বলা থাকে, ঠিক আছে, 10 নিউটন এটা বলা থাকে।
ঠিক আছে, সরি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা বলা থাকে যাতে আমাদের ক্যালকুলেশনটা করতে ইজি হয়। তো এখানে আমি 10 ধরে করতেছি, তাহলে দেখো এখানে আমার কি আসে 4800। তোমরা 10 ধরে করলেও করতে পারো। তাহলে এখানে আমাদের মান আসবে হচ্ছে, আমি 9.8 ধরে যেহেতু আমার অ্যান্সারে আছে, তো আমি 9.8 ধরে এখানে রাখতেছি। তো আমি যদি এখানে 9.8 ধরে করি তাহলে আমার আসবে হচ্ছে কত, আমি একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করি। 420 ইন্টু 9.8, এখানে 41 আসে, 41552 আসে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এটা কি ইকুয়াল টু এম এ না, তো এখান থেকে যদি আমি আমাদের এ দিয়ে এম দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসে, আমাদের এর মানটা পেয়ে যাই না, আমরা এম দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এখন কথা হচ্ছে এম এর মানটা কত হবে। এখানে এম এর মানটা হচ্ছে আমার পুরা যে সিস্টেমটা আছে সেই ফল, মানে পুরোটার যোগফল হবে। তো আলটিমেটলি এখান থেকে আমরা এর যে মানটা সেটা পাই হচ্ছে কত, a ইজ ইকুয়াল টু 1.5 পাবো আমরা। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো তারপরে আমরা জানি কি একটা জিনিস যখন পড়ে তো তখন হচ্ছে কি আমাদের পরন্ত বস্তু সূত্রটাই আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। আবার হচ্ছে আমরা যদি নরমালি যাই s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। ঠিক আছে, এটা দিয়ে আমরা করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে দেখো আমাদের ইউ এর মানটা কত, ইউ এর মান কিন্তু এখানে 0। ঠিক আছে, যেহেতু স্থির অবস্থা আমাদের ধরে নিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের ইউটাকে যদি আমরা 0 ধরে দিই তাহলে আমাদের জাস্ট এইটা থাকে, তো এটা আলটিমেটলি এটা সমান। ঠিক আছে, তো এখানে আমাদের এর মানটা বের হয়ে আসছে 1.5। আগেই বলে রাখি যে এগুলো হচ্ছে তোমাদেরকে মানে ইজি ভাবে ক্যালকুলেশন করা যায় এরকম একটা মানে মান দিবে। ঠিক আছে, এগুলো যেহেতু আমি অন্যান্য ভার্সিটির টাইপ গুলা যেগুলো কমন করছি সেগুলো নিছি, ওখানে ক্যালকুলেটর ইউজ করা যায়, কিন্তু সেই জন্য আমিও ক্যালকুলেটর ইউজ করতে তোমাদেরকে ভালো একটা মানে বোঝানোর জন্য। কিন্তু তোমরা টেনশন করিও না যে ভাই এগুলো তো ক্যালকুলেটর দিয়ে করে, ক্যালকুলেটর দিয়ে করে এটা তোমাকে আমি নিছি জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। তোমার ক্যালকুলেশনের জন্য যা লাগবে নাম্বার গুলো যেহেতু এমন মানি দেয়া থাকবে যেগুলো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবা। ঠিক আছে, তো এখানে আসি জাস্ট হচ্ছে আমার 3 স্কয়ার বসে যাবে, তাহলে এখানে কি চলে আসবে, আমার অ্যানসারটা চলে আসবে। এটার অ্যানসার হবে হচ্ছে 6.843। ঠিক আছে, তো তোমরা ক্যালকুলেটর ছাড়া যে মানগুলো করা যায় সেগুলোই আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটা। তারপরের ম্যাথটাতে আসি, দেখো তারপরের ম্যাথটা আসছে হচ্ছে রুয়েটে আসছিল। সেটা হচ্ছে 3টি স্থির ভর দেয়া আছে। ঠিক আছে, বস্তু দেয়া আছে, রিং দেয়া আছে, নিরেট সিলিন্ডার দেয়া আছে এবং নিরেট গোলক দেয়া আছে। ঠিক আছে, এখন একটা আন্তঃতল দিয়ে আমি তিনটাকেই গড়াই গড়াই ফেলবো। ঠিক আছে, তো এখন ওগুলো পিছলাই পড়বে না, ওগুলো অবশ্যই এরকম করে ঘুরতে 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 পড়বে। ঠিক আছে, এখন দেখো ও যখন ঘুরতে ঘুরতে পড়ে ওর একটা কি আছে, রৈখিক বেগ আছে না, ও তো সমান্তরাল, তাহলে কি হাফ এম ভি স্কয়ার। কিন্তু ও যেহেতু ঘুরে ঘুরে পড়তেছে তাহলে ওখানে কি ওর একটা কৌণিক গতিশক্তিও থাকবে, তাই না? ওর একটা বেগের কারণে ও কি গতিশক্তি তো আসবেই, তার সাথে কি আসবে, ওর একটা কৌণিক গতিশক্তিও আসবে। তাহলে কি আসবে, হাফ আই ওমেগা স্কয়ার। আর এই যে পয়েন্ট সেখানে ওর টোটাল বিভব শক্তি কত হবে, অবশ্যই এম জি স্কয়ার হবে। ঠিক আছে, এখন বলতো যে ভূমিতে এই তিনটা বস্তুর মধ্যে কোন বস্তুটা সবচেয়ে আগে পড়বে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি যে এই পজিশনে মোট বস্তু রিং এর ক্ষেত্রে আমরা ফার্স্ট আসি। ঠিক আছে, রিং এর ক্ষেত্রে আমার যেই ফর্মুলাটা সেটা হচ্ছে আমার গতিশক্তির সংরক্ষণশীলতা আমরা বলতে পারি ইপি ইজ ইকুয়াল টু ইকে, কারণ এই পয়েন্টে আমার মোট গতিশক্তি আর হচ্ছে মোট শক্তি সমান হয়, কারণ এখানে আমার কোনো বিভব শক্তি নাই। এখানে হচ্ছে মোট শক্তি কি স্থির শক্তি, কারণ এখানে কোনো গতিশক্তি নেই। তো এই ক্ষেত্রে আমরা দুটোটাই ইকুয়াল লিখতে পারি। ঠিক আছে, এখন ইকুয়াল যখন লিখি আমার গতিশক্তিটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আমার কৌণিক আর একটা হচ্ছে রৈখিক। এখন কৌণিকে যেহেতু আই আছে, রিং এর জড়তার ভ্রামকটা আমার লাগবে। ঠিক আছে, রিং এর জড়তার ভ্রামকটা কত, আমার রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যদি এম জি এইচ, আচ্ছা এম জি এইচ না লিখি, then equal to half m v r square plus half m
আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো আবার দেখো ভি ইকুয়াল টু কি ওমেগা আর হয়, তাই না? ভি ইকুয়াল টু ওমেগা আর হয়, ঠিক আছে। ভি ইকুয়াল টু ওমেগা আর হয়, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে যদি সাবস্টিটিউট করে দিই তাহলে হাফ এম ভি আর স্কোয়ার প্লাস হাফ এম ভি আর স্কোয়ার আমরা লিখতে পারি না? এটাও তো লিখতে পারি, তাই না? তাহলে এখানে আমাদের কি দুইটা এম হাফ, তাহলে আমরা এম আর এম ভি আর স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে এই পাশে আমার কি আছে এম জি এইচ আছে না, তাহলে এম এম কাটাকাটি চলে যায়, তাহলে আমার ভি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি থাকে, তাহলে আমার আলটিমেটলি আমি এইটা আসতে পারি। তার মানে ভি আর এর মানটা মানে রিং এর ক্ষেত্রে সেটা আমাদের রুট ওভার জি এইচ আসে, ঠিক আছে। তো তারপরে আসে আমাদের নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়। নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে আমরা সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে হচ্ছে ওর জড়তার ভ্রামক যেহেতু ভিন্ন, ওর জড়তার ভ্রামক কি নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে, হাফ এম আর স্কোয়ার হয়। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে যে কয়টা সিলিন্ডার সেগুলো সবগুলোর শেপ মানে হচ্ছে সার্কুলার শেপটা সমান, মানে সবগুলোর ব্যাসার্ধটা সমান আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো কারণ কি ব্যাসার্ধ যদি আমরা সমান না ধরে নিই তাহলে কি আমরা ওদের মধ্যে কম্পেয়ারটা করতে পারবো না, ঠিক আছে, সেই জন্য। তো তারপরে আসি আমরা সেম ভাবে ফর্মুলা জাস্ট হচ্ছে আই এর মানটা এখানে চেঞ্জ করে দিয়েছি, আর কিছু করি নাই। তো আমরা অল্টারনেটিভ ভাবে সেম ভাবে আসছে, সেম প্রসেস যদি আসে তাহলে আমাদের ভিসি এর মানটা এটা আসে। তোমরা ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে। তারপরে দেখো নেট গোলকের ক্ষেত্রেও আমরা সেম কাজ করছি, কিন্তু এখানে হচ্ছে ওর জড়তার ভ্রামকটা ডিফারেন্ট, তো ওটার কারণে এইটা আসছে মান আমাদের। তাহলে দেখো এখানে যে তিনটা মান আমরা পাইলাম সেই তিনটার মধ্যে আলটিমেটলি তোমার প্রথম দেখায় সবথেকে বড় কোনটার মান মনে হয়? অবভিয়াসলি এটার রেশিওটা সবথেকে বড় লাগতেছে √10/7, তো এটাই হচ্ছে কি আমার সবথেকে বড় হবে। তারপরে দেখো এখানে হচ্ছে শুধু √g, কিন্তু এখানে √, কি আছে 4/g আছে, সরি 4/3g, 4/3 আছে, সরি √ পুরোটার উপরে। তার মানে কি এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে আমার থার্ড, তাহলে আমাদের যে ইয়াটা সেটা হবে এইটা মানে সার্কুলার। তার মানে নিরেট গুলো সবথেকে বেশি বেগ পাবেন, তারপরে নিরেট সিলিন্ডার, তারপরে রিং এর বেগ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরের ম্যাথটাতে আসি। তারপরের ম্যাথটাতে দেখো আমাকে 10,000 কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর দিছে। রকেটের ভর হচ্ছে কি 15,000 কেজি। রকেটের জ্বালানি হচ্ছে আমার এত হার, জ্বালানি খরচের হার, এখানে এককটা দেখো কেজি পার সেকেন্ড। তার মানে আলটিমেটলি এটার যে ফর্মুলা এটা ইজ ইকুয়াল টু dm/dt ইজ ইকুয়াল টু কি হবে 200 কেজি পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার dm/dt এর মান দেয়া আছে, এটাই বুঝাইছে। এখন আসো এখানে একটা কনসেপ্ট আমরা বুঝার চেষ্টা করি যে এখানে হয়টা কি আসলে, ঠিক আছে। এখানে কনসেপ্টটা হলো আমরা এই ফর্মুলাটা সবাই জানি, তাই না, যে ভরবেগের পরিবর্তনের হারকেই আমরা কি বলি বল বলি। ভরবেগের পরিবর্তনের হারটা বল, এই তো এইটা। তোমরা অবশ্যই ক্যালকুলাসে এই ফর্মুলাটা পড়ছো যে d/dx uv যদি এরকম থাকে তাহলে আমরা কি রাখি, একটাকে কনস্ট্যান্ট রাখি, আবার আরেকটাকে কি করি ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে। আবার আরেকটা যদি থাকে তাহলে আমরা কি করি অন্যভাবে সেম কাজটা করি, তাই না। তো এইখানে আমরা সেম কাজটাই করছি, এই ফর্মুলাটা করছি। এখন তুমি দেখো এই ফর্মুলাটার মাহাত্ম্যটা কি। এই ফর্মুলাটার মাহাত্ম্য এটাই যে দেখো যদি আমার ভর ধ্রুবক থাকে, ঠিক আছে, ভর যদি ধ্রুবক হয় তার মানে dm/dt কি হবে 0 হয়। আবার যদি আমার ভি ধ্রুবক হয় তাহলে কি আমার dv/dt টা 0 হয়, তাই না। তো নরমাল ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা যখন সমবেগে চলি তো তখন কি হয় আমাদের এই পোরশনটা কি হয়ে যায় 0 হয়ে যাবে যখন সমবেগে চলি, সরি সমত্বরণে চলি, ঠিক আছে। কারণ কি সরি সমবেগে যখন চলি তখন হচ্ছে কি হয় আমাদের কোনো ত্বরণ থাকে না, তার মানে dv/dt হয়ে যায় কত 0 হয়ে যায়। কিন্তু আমাদের যখন ভরটা ধ্রুবক থাকে, ঠিক আছে,
ও সরি, আমি এখানে একটু ভুল করছি। আচ্ছা, আবার আসে। আচ্ছা দেখো, এখন এখানে কি হয়, এখানে হচ্ছে দেখো আমার যদি বেগ ধ্রুবক থাকে, হ্যাঁ, আমি যে একটা সমবেগে চলি, সমবেগে চললে কি হয়, আমার আমরা একটা ফর্মুলা পাই না, এম এ, এটা আসে তাই না? কেন আসে? কারণ হচ্ছে আমার যখন এমটা ধ্রুবক, তখন হচ্ছে আমি ঠিকই ডিএম বাই ডিটি কি হয়ে যায়, জিরো হয়ে যায় না? তো আলটিমেটলি আমার এই পোর্শনটা তখন 9 হয়ে যায়, তখন জাস্ট এই পোর্শনটা থাকে। কিন্তু যখন আমার ভি ধ্রুবক হয়, তখন আমার কি এই পোর্শনটা জিরো হয়ে যাবে না, তখন জাস্ট আমার এই পোর্শনটা থাকবে। তো এটার উদাহরণ হচ্ছে আমরা রকেটের ক্ষেত্রে পাই। ঠিক আছে, রকেটের ক্ষেত্রেই আমরা পাই যে আমি আগে যেটা লিখছিলাম সেটা ঠিকই ছিল। তো রকেটের ক্ষেত্রে কি হয়, আমার ভরটা চেঞ্জ হয়। তো ভরটা চেঞ্জ হইলে আমার কোন পোর্শনটা চলে যাবে, তার মানে আমার ওখানে হচ্ছে সমবেগ থাকে, সমবেগে থাকে। তো সমবেগে থাকার কারণে আমার এই যে পোর্শনটা সেটা নাই হয়ে যায়, তো আমার শুধু থাকে হচ্ছে এই পোর্শনটা। ঠিক আছে, এই বলটার কারণে আমার রকেট উপরের দিকে উঠতে শুরু করে। ঠিক আছে, তো আলটিমেটলি আমার এই ফর্মুলাটা তো আমরা জানি, কিন্তু এখানে এমজিটা কোথা থেকে আসছে? এমজিটা আসছে হচ্ছে নিচের দিকে ওর একটা কি উঠতেছে তো উপরের দিকে, তাই না? নিচের দিকে ওর একটা কি অভিকর্ষ বলে টানবে না, যখন ওটা আমরা নেগলিজিবল ধরবো, কাউন্ট করবো, তখন জাস্ট এই পোর্শনটা, কিন্তু যখন আমরা ধরবো তখন হচ্ছে এমজিটা আমাকে কাউন্টে রাখতে হবে। তো তখন আমরা হচ্ছে জাস্ট এখানে মানটা বসাই দিব, আর কিছু করার দরকার নেই। আমরা হচ্ছে এখানে আমরা রকেটের উপরের দিকে ধাক্কাটা বের করতে যাচ্ছি, মানে কত ধাক্কায় ও উপরের দিকে উঠবে। তো আলটিমেটলি আমরা যদি এখানে জাস্ট মানগুলো বসাই দিই, তো এখানে আমার বেগ কত, 2000, হ্যাঁ দুটোটা এই তো দেখো, বেগ হচ্ছে 200, আর এখানে আমার দেওয়া আছে 200। ঠিক আছে, মাইনাস হচ্ছে আমার কত, 25,000, দুইটা মিলে হচ্ছে 25,000, সরি 1500 হবে। এটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমরা এমজিটা কার্ডটা শুধু নিব, আমরা শুধু রকেটের কার্ড নিব, তখন হচ্ছে আমাদের জ্বালানির কার্ড নিতে হবে না। সেই ক্ষেত্রে আমরা শুধু 15,000 যেটা আছে সেটা নিব ইন্টু 9.8। ঠিক আছে, তখন আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এটার মানটা বের করে ফেলবো। আবারও বলতেছি যে এখানে তোমরা যাতে ইজিলি ক্যালকুলেশন করতে পারো এরকম একটাই ভ্যালু দেওয়া থাকবে, তো ভয়ের কিছু না। ঠিক আছে, তো আমাদের রকেটের ক্ষেত্রে কনসেপ্টটা আমি আর এখানে মানে এই ফর্মুলাটা তোমাদেরকে আর বেশি ডিটেলসে যাচ্ছি না যে রকেট কিভাবে কাজ করে, ফাংশন করে। তো রিটেন ক্লাস যেহেতু আমরা জাস্ট ফর্মুলা নিয়ে দায়িত্ব ওইটুকুই ফিল করি যে রকেট আসলে মানে রকেটের ফাংশনটা কি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট একটু, অনেকে বুঝে না সেই জন্য এই জিনিসটা দেখানোর চেষ্টা করি। তো আসি, তারপরেরটা দেখো, আমাকে 8 কেজি ভরের একটা চক্রবর্তী ব্যাসার্ধ দিছে হচ্ছে এত, যদি আমরা স্ট্যান্ডার্ড করি 0.25 হবে মিটার। জড়তার ভ্রামক কত হবে, জড়তার ভ্রামক বের করতে হচ্ছে, সিম্পল না, 8 ইনটু হচ্ছে 0.25 স্কয়ার। ঠিক আছে, জড়তার ভ্রামক আমরা বের করে ফেললাম। এখন বলছে চাকাটি 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ হবে, এটা একটা ত্বরণ করতে কত মানের টর্ক প্রয়োজন হবে। এখন টর্ক ইজ ইকুয়াল টু কি, আমার এত না? ঠিক আছে, টর্ক ইজ ইকুয়াল টু আমার এত। তাহলে চাকাটিতে এত কৌণিক ত্বরণ করতে আমার কৌণিক, এই তো এটার মান দেয়া আছে, তাহলে আমরা জড়তার ভ্রামক পাইলাম। তাহলে আমরা ইজিলি জাস্ট সেখানে আই আর ওমেগা যদি গুণ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 3, এটা তোমার 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল। মানে এই কনসেপ্টে চক্র মানে রেডিয়ানের ক্ষেত্রে তোমার হচ্ছে এই ঘূর্ণন যে টাইপ গুলো আছে, ঘূর্ণনের যে ফর্মুলা গুলো আছে আমাদের মানে কৌণিকের যে পার্টটা আছে আমাদের নিউটনের বলবিদ্যায়, তো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে, আর একটা হচ্ছে আমাদের ঘূর্ণনশীল বস্তু বা কৌণিক যে গতিগুলো আছে সেগুলো। তো আমার মতে হচ্ছে রিটার্নের ক্ষেত্রে এই কৌণিক পার্টটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, যেখানে জড়তার ভ্রামক আছে, আর হচ্ছে ওই পার্ট থেকে ঘর্ষণ এবং বল তো আছে। ঠিক আছে, তো আসো তারপরে আসি। তারপরের ম্যাথটা হচ্ছে খুব মানে তোমরা, এটা হচ্ছে জড়তার ভ্রামকের একটা ম্যাথ, যেটাতে হচ্ছে তোমরা লম্ব অক্ষ উপপাদ্য সেটা দিয়ে দেখো আমাকে হচ্ছে 3টা ভরের বস্তু দেয়া আছে, 4, 5, 6, এটা কিন্তু আলাদা আলাদা 3টা একটা ভর। ঠিক আছে, তো 3টা ওদের স্থানাঙ্ক দেয়া আছে।
তাহলে জেড অক্ষের সাপেক্ষে ওদের জড়তার ভ্রমণ এবং চক্রগতির বেগ বের করতে বলছে। নাম্বার 1 কি, আমাকে জেড অক্ষের সাপেক্ষে হবে। এখন তোমরা কি এই লম্ব অক্ষ উপপাদ্যটা মনে আছে না? জেড অক্ষের সাপেক্ষে হইলে আমার এক্স অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রমণ, ওয়াই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রমণ, সেই দুটার যোগফল হবে। তাহলে 4 কেজি ভরের জন্য প্রথমটার জন্য আমার এইটা টাকা, ঠিক আছে? এই স্থানাঙ্কের ক্ষেত্রে আমার জেড অক্ষ কোনটা? অবশ্যই এইটা, তাহলে এটা বাদ যাবে। এখন এটা বাদ দিলে আমার এক্স অক্ষ থাকে এইটা, ওয়াই অক্ষ থাকে এইটা। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ হবে হচ্ছে কি এম এক্স স্কয়ার। তো সেখানে এম এর সাথে আমরা এই তো এক্স অক্ষের যে স্থানাঙ্ক সেটা লিখছি, আর ওয়াই অক্ষের সাপেক্ষে কি হবে এম ওয়াই স্কয়ার, তাহলে এটা হবে ওয়াই। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমাদের এই ফর্মুলাটা। অনুরূপ ভাবে এটার ক্ষেত্রে কি আমাদের কোনটা বাদ যাবে? এটা বাদ যাবে, তার মানে হচ্ছে 3 আর -2 স্কয়ার, সেই জন্য 3 আর -2 স্কয়ার আসছে। অনুরূপ ভাবে 6 কেজি ভরের জন্য সেম আসে। তো এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ আমরা কি জানি? m a স্কয়ার ইজ ইকুয়াল টু i জানি না? তো এখান থেকে আমরা জাস্ট k এর মানটা বের করে ফেলবো, আর কিছু নেই। কনসেপ্ট হচ্ছে আমাদের এটাই, ঠিক আছে? কনসেপ্ট এটাই যে আমরা এখানে যে i গুলো পাবো, এখানে সবগুলো i আমি লিখি নাই, তো আমি আই আলটিমেটলি এখানে কত আসবে 16 এম, এখানে আসবে হচ্ছে 9, এখানে 9 আসে, এখানে হচ্ছে 4 সরি 4 আসে, বাট 13 এম আসে 4, হ্যাঁ 4 আর হচ্ছে 13 এম আসে। আর এটার ক্ষেত্রে কত এম আসে? এটার ক্ষেত্রে হচ্ছে 1 আর হচ্ছে 4 5 এম আসে। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা যদি এখানে বের করতে চাই তাহলে কি আসে দেখো, একটার ক্ষেত্রে আসবে হচ্ছে √ আই হচ্ছে কত, প্রথমটার ক্ষেত্রে 16/m ছিল, তার মানে হচ্ছে √16 4 আসবে। তারপরে একটার জন্য আসবে, এক নাম্বারটার জন্য, এটা 2 নাম্বারটার জন্য, সরি এটা 4 এর জন্য, এটা 5 এর জন্য দিই, তাহলে 5 এর জন্য কি আসে এখানে আছে 13 √13 আসবে। আবার কে 6, এটা কত 6 এর জন্য কত আসবে এখানে 5 √5 আসবে। ঠিক আছে, তো এইভাবে মানে হচ্ছে জাস্ট আই যেগুলো আসছে আমাদের সেগুলোকে আমি জাস্ট এম দিয়ে ভাগ করে দিছি। ঠিক আছে, তারপরটাতে আসি। দেখো এই ম্যাথটা দেখো, আমাকে বলছে কি দুইটি বস্তু স্থির অবস্থায় ছিল, যার ফলে এখানে একটু মানে বলের কিছু দুই একটা ওয়ার্ড মিস গেছে টাইপিং এর সময়। তো 15 নিউটন বলের উপর 4 সেকেন্ড ধরে কাজ করলো একটা বল প্রয়োগ করলো, ঠিক আছে? এবং তারপর আর কোনো কাজ করা হলো না, বস্তুটি 9 সেকেন্ডে এত দূরত্ব গেল, ভর কত বস্তুটা? ঠিক আছে, আমাকে বস্তুটার ভর নির্ণয় করতে বলছে। আমি একটা সিনারিওটা একটু তোমরা চিন্তা করো, যে একটা বস্তু আছে, সেটা আমি বল দিলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 4 সেকেন্ড ধরে দিলাম, 4 সেকেন্ড পর ওকে কোনো বল দিলাম না, তাহলে কি হবে? ও সমবেগে জায়গাটা চলতে থাকবে, তাই না? সমবেগে চলবে এই জায়গাটা। তো এই জায়গাটা সমবেগে কতক্ষণ গেছে দেখো, 9 সেকেন্ডে 54 মিটার পর্যন্ত গেছে। তাহলে আমরা এখানে সমবেগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না? তো সমবেগের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো, 54 = 9 কি, তাই না? সরি কি তো দেয়া আছে, এখানে ভি হবে আর কি, ভি। ঠিক আছে 9 ভি। তো এখান থেকে আমার ভি এর যে মানটা আছে সেটা আমার বের হয়ে আসে না, ভি কত আসবে? ভি আমার হচ্ছে 54 9 6 আসে। ঠিক আছে, তো আবার দেখো এখানে আমার কি হয়ে যায়, বস্তুটি আর কাজ করলো না। তো এখান থেকে আমি যদি আমার স্থির অবস্থান থেকে শুরু করি তাহলে ভি কি আমার 6, ভি এর মানটা, তাহলে 6 এটা যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, আমার তো আগে কোনো বেগ ছিল না, মানে 0 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 9 সেকেন্ড ধরে কাজ করছে। সরি এটা হচ্ছে আমার, এটা আবার কোন কেসে, এটা হচ্ছে প্রথম কেসের ক্ষেত্রে, মানে এই পর্যন্ত তখন বল কাজ করছে, এটা তো আমার শেষ বেগ, এই বেগেই হচ্ছে ও পরবর্তী সমবেগে গেছে, তার মানে আমি শেষ বেগটা বের করলাম। তো এখানে রেখেছে আমি এখন ত্বরণটা বের করবো। এখন এটা হচ্ছে ছিল 4 সেকেন্ড, তার মানে 6/4 হবে, 1.2 হবে, 6/4 এর ভ্যালুটা হচ্ছে 1.2 যতটুকু আমার মনে আছে, তাই চেক করি। 6/4 সরি 1.55 1.5 to 1.5। ঠিক আছে, এগুলো কিন্তু আমি ক্যালকুলেটর করতেছি, কিন্তু আমার কিন্তু লাগে না। ঠিক আছে, তোমাদের কিন্তু করতে হবে। 6/4 এটা কিন্তু হাতে করার মতো না। ঠিক আছে, আমি করি নাই টাইম বাঁচানোর জন্য, যাই হোক। তো দেখো এখানে আমাদের এর মানটা পেয়ে গেলাম না, আচ্ছা এখানে আমি লিখছি এটা এ হবে। তো আলটিমেটলি এর যেটা আছে সেটাকে আমরা এ দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে কত আসে দেখো, 15/1.5 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে এটা মুখে করা যায়। এটাতে কি, এটাকে আমি 3 বানাই দিই 2 দিয়ে গুণ করে, তাহলে 3
উপরে 3 30 10 মানে হচ্ছে 10 কেজি। ঠিক আছে, বুঝা গেল? কারণ আমি 2 দিয়ে গুণ করছি, কারণ হচ্ছে আমি এটাকে সলিড নাম্বার বানিয়ে নিয়েছি 3, উপরে হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হবে 30, ভাগ দিলে 30 হয়ে যায়, ইজি। ঠিক আছে, আমার জন্য সুবিধা, যে যেভাবে পারে আর কি। তো দেখো তারপরটাতে আসি। এখন এটা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ওই তো ঘর্ষণের কনসেপ্ট বলছিলাম না তোমাদেরকে, ঘর্ষণের কনসেপ্টের একটা ম্যাথ এটা। ঠিক আছে, তো এই ঘর্ষণটা তোমাদেরকে আসলে একটু বুঝতে হবে। তো দেখো একটা ঘর্ষণ আসলে কি, ঘর্ষণের ক্ষেত্রে, আচ্ছা তোমরা এখানে যে আমাদের বেগটা দেওয়া আছে এটা ঘন্টায় দেওয়া আছে না, ঘন্টা পার কিলোমিটারে দেওয়া আছে। এইটাকে আমরা যদি 3.6 দ্বারা ভাগ করে দিই তাহলেই কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে চলে আসে। তাহলে 3.6 দ্বারা ভাগ করলে কত আসে? 10 মিটার পার সেকেন্ড চলে আসে। ঠিক আছে, আমাদের বেগ এইটা। তো ভূমির উপর দিয়ে পিছলে যেতে যেতে অবশ্যই স্থির অবস্থায় আসলো, একটা স্থির অবস্থায় চলে আসলো। বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা আমার দেয়া আছে 0.2। ঠিক আছে, তো বস্তুটি স্থির অবস্থায় আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে ওকে ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে, তাহলে ওকে ঘর্ষণ, আচ্ছা বস্তুটি ঘন্টায় এত বেগে ভূমির উপর দিয়ে পিছলে যেতে যেতে অবশ্যই স্থির অবস্থায় আসলো, মানে এখানে একটা মন্দন হয়েছে। ঠিক আছে, স্থির অবস্থায় আসলো, পিছলে মনে বস্তু একটা পিছলে আস্তে আস্তে থেমে গেছে হঠাৎ করে। তাহলে কিসের কারণে থেমে গেছে? একটা ফোর্সের কারণে থেমে গেছে না? সেই ফোর্সটা হচ্ছে কি ফোর্স? অবশ্যই ঘর্ষণ, ঘর্ষণ। ঠিক আছে, ঘর্ষণ বলের কারণে কিন্তু ও থেমে গেছে। আর ঘর্ষণ বলের ফর্মুলাটা কি? এফ নিউ আর হয়। এখানে আর ইজ ইকুয়াল টু কি হয়? যেহেতু একটা আনুভূমিক ক্ষেত্রেই আছে আমার বস্তুটা, তাহলে এমজি হবে। তাহলে এখান থেকে আমার হচ্ছে এই ঘর্ষণ বলের কারণে যেহেতু থেমে গেছে, তাহলে কি আমি এম এ ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখান থেকে আমার এম এম কাটাকাটি চলে যায়, তো আলটিমেটলি মিউ নট জি হচ্ছে কি আমার মন্দনটা। তো এখানে আমি কি করব, আমার হচ্ছে শেষ বেগ হচ্ছে 0 স্কয়ার, আমার আদি বেগ কত ছিল 3.6 + 10 স্কয়ার ছিল, মাইনাস 2 ইনটু মিউ কেজি ইনটু হচ্ছে আমার এস, তাই না? তো এখান থেকে আলটিমেটলি আমি আমার এস এর যে ভ্যালু সেটা বের করতে পারবো। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি এস এর মানটা তোমাদেরকে বলে দিয়ে রাখি যে কত আসে এস এর মানটা। এস এর মানটা কত আসে আমি একটু দেখি, দাঁড়াও। এস এর মানটা আসে হচ্ছে 25.15। এই ক্ষেত্রে আবারও বলতেছি যে ক্যালকুলেশনের কোনো দরকার নাই, মানে হচ্ছে ক্যালকুলেশন নিয়ে বদার করার কোনো দরকার নাই। তোমাকে এমন একটাই মান দিয়ে দিবে যাতে তুমি মানে সুন্দর একটা ভ্যালু পাও। ঠিক আছে, মানে দশমিক দশমিক বেশি আসবে না, ওরা ওইভাবেই ওনারা মানগুলো দিবে যাতে হাতে ক্যালকুলেশন করতে কোনো সমস্যা না হয়। তো আশা করি এটা বুঝছো। তারপর এটাতে আসি, খুবই সিম্পল একটা ম্যাথ, যে 25.2 কিলোমিটার বেগে একটা আমাকে দিছে ঘন্টা পার আওয়ারে। তাহলে এটাকে এটাকে আমি কি দিয়ে ভাগ করবো বলো তো? 3.6 দ্বারা ভাগ করলে কি আমার মিটার পার সেকেন্ডে চলে আসবে না? অবশ্যই এটা দিয়ে ভাগ করলে কি আমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। মিটার পার সেকেন্ডে যদি চলে আসে তখন আমি কি করব বলো? মিটার পার সেকেন্ডে যদি চলে আসে তাহলে আমার হচ্ছে কাজ কি? দুর্ঘটনা এড়ানো। এখন দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে আমাদের ফর্মুলা আমরা এটা ইউজ করি না টেন থিটার ক্ষেত্রে, যে কত থিটা এটা বের করার জন্য। তাহলে এখানে দেখো আমাদের 25.2 ডিভাইডেড বাই যে 3.6 করি, এটা আসে হচ্ছে 7। ঠিক আছে, 7 মিটার পার সেকেন্ড আসে। তো এখানে দেখো আমার 10 ইনভার্স 7 যদি বসাই, আর এর মান কত দেয়া আছে? 5 ইনটু 9.8 দেয়া আছে। ঠিক আছে, এটা 7 স্কয়ার হবে। তো আলটিমেটলি এখানে আসে হচ্ছে 45 ডিগ্রি আসে। ঠিক আছে, আমি তো জাস্ট তোমাদের কনসেপ্ট শিখাইতে আসি, ম্যাথ শিখাইতে আসিনি, তো জাস্ট আমি লিখে দিলাম, বসাই দিলাম। ঠিক আছে, এইভাবেই আসে আসলে। তো কেমনে আসে তোমরা এখানে ক্যালকুলেশনটা করলেই আসবে, যে 9.8 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 49 আসে, আর উপরে তো 49 আসে, আর এই ভ্যালুটা হচ্ছে 7 আসবে। আমি এটা দেখছিলাম। ঠিক আছে, মুখস্থ আগে দেখছি তো ক্লাসের আগে, তো
তো যাই হোক, তো এই কনসেপ্টটা খুব সিম্পল, দেখতে লাগবে যে ভাই এইগুলো রিটার্ন আসবে, আসতেই পারে, কারণ হচ্ছে এই টাইপের যে এগুলো 2 নম্বরের ম্যাথ, তো তো অনেকেই বুঝবে না, এই তো এটার থেকে কনভার্ট করাটা অনেকে জানবে না, আবার অনেকেই কনসেপ্টটাও জানে না। তা জাস্ট হচ্ছে আমি তোমাকে ওভারঅল সব ধরনের কনসেপ্টই দেখাই দিয়ে রাখতেছি যাতে একটু আইডিয়া পাও। যেমন আমি তোমাকে এটার একটা ম্যাথ দেখাইছি, তোমরা আরো 2-3টা ম্যাথ করতেই পারো, তো আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে রাখতেছি। তারপরে দেখো, এই তো অনিকের এই ফর্মুলা গুলো দিয়ে অনেকে বুঝে না, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? দেখো, পাখা মিনিটে, এটা এমসিকিউতেও আসে আবার রিটার্নও দিয়ে দিতে পারে, কারণ এটা একটু লেন্দি, ঠিক আছে? তো 1200 বার ঘুরে, ফাইন, তাহলে সুইচ বন্ধ করার পর 3 মিনিট পরে বন্ধ হয়ে যায়, কৌণিক ত্বরণ বের করতে বলছে, থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে। এখন দেখো, আমার ওমেগা বের করার জন্য এই ফর্মুলা না, তাহলে এই ফর্মুলাতে আমি 2 পাই আমার 1200 বার ডিভাইড বাই কত, 1200 বার ঘুরে মিনিটে, তার মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? তার মানে আমার ওমেগাটা কত আসে। তো আমি তোমাদেরকে যেহেতু কনসেপ্ট শিখাইতে আসছি, ম্যাথ শিখাবো না, আমি এখানে জাস্ট টার্টটা পুট করে দেব, ঠিক আছে? আমার এখানে আসবে হচ্ছে 125 পয়েন্ট কত 6, ঠিক আছে? বা তোমাকে এখানে পায়ের মান হচ্ছে ধরো যে 3 দিয়েও দিতে পারে, সমস্যা নাই, বা এখানে তুমি পাই রেখেও করতে পারো, যে আমার হচ্ছে এখানে 60 120 পাই আসে, ঠিক আছে? 120 পাই এটা রেখে দিলেও সমস্যা হয় না, ঠিক আছে? তারপর এখানে আলফা, আমার এটা কত ছিল, এটাই তো আমার এই নটটা ছিল, তাই না? এটা তো 0, তাহলে এখান থেকে আমার আলফার মানটা বের হয়ে আসতে পারে না, আলফার মানটা কত আসবে, আলফা হচ্ছে 0 মাইনাস কত 120 পাই ডিভাইড বাই টি, কত ছিল, কতবার, আচ্ছা ত্বরণ ছিল, সরি ত্বরণ বের করতে বলছি 180 হবে, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস কত হবে, যেহেতু বন্ধন থেমে যাচ্ছে, তাহলে দেখো মাইনাস সাইন চলে আসছে, তার মানে বন্ধন হবে। তাহলে হচ্ছে কত আসে, 60 দিয়ে ভাগ করি, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3 পাই, এটাই হচ্ছে কি আমার কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ তুমি যদি এইভাবে রেখে দাও তাহলেও কারেক্ট, এটা মাইনাস হবে অবশ্যই, তাহলেও কারেক্ট, ঠিক আছে? কৌণিক ত্বরণ যদি শুধু বের করতে বলে তুমি এইভাবে রেখে দাও, কারেক্ট। তোমার পায়ের মান দিয়ে আবার গুণ করে না দেখালেও চলবে, ঠিক আছে? তারপরে আসি, এখানে আমার কতবার ঘুরবে পাখাটি, ঠিক আছে? এখানে আমার ওমেগা নট ছিল, তাই না? ওমেগা নট আমার কত ছিল, ওমেগা নট আমার হচ্ছে এই তো এখান থেকে আমি 120 পাই বের করছি, তাই না? 120 পাই বের করছি, খেয়াল করছো? আর হচ্ছে পাখাটি দেখো 3 মিনিট পর পর্যন্ত ঘুরলো, তাহলে কতটুকু সরণটা আমাকে বের করছে, তাহলে তো 3 মিনিট হচ্ছে 180 মাইনাস হাফ, এখানে আমার কত আসছে 2/3 পাই, 2/3 পাই, আর হচ্ছে টি স্কয়ার ইজ ইকুয়াল টু কত 180 স্কয়ার, তাই না? এখানে মানগুলো ছোট দিয়ে দিবে অবশ্যই, যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাহলে কেমন পাই পাই চলে আসে, ঠিক আছে? আমি যদি পাইও রাখি আমার কিন্তু সমস্যা নাই, সেই জন্য আমি এই ম্যাথটা করে দিচ্ছি, ঠিক আছে? যদি পাই রাখলে কি সমস্যা হবে না, হবে না, কারণ এখানে তারপরে আসে হচ্ছে আমার মান কত আসে, দেখো কৌণিক সরণটা হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে, যেহেতু আমি পাইয়ে রাখছি, আচ্ছা আমি একটু তোমাদেরকে পাইয়ে আকারে একটু দেখাই, আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। এখানে সম্ভবত 350, দাঁড়াও একটু দেখি, 3588 পাই এরকম কিছু একটা আসতে পারে, ঠিক আছে? বা এরকম সলিড মানই আসবে। তারপরে দেখবা যে এখানে যে মানটা আসে, এখানে যদি আমি এই মানটা বসাই, এইটা আমি ধরে নিলাম, ঠিক আছে? এটা একটু অ্যাকুরেট নাও হইতে পারে, তোমরা একটু মিলাই দেখবা। তো এটা এখানে পাই আছে, এখানে 2 পাই আছে, আর লিখলাম পাই পাই কাটাকাটি চলে যায়, ঠিক আছে? তো এটা কিন্তু নাও ঠিক নাও হইতে পারে। আচ্ছা আমি এটা মুছে দিই, যারা ইয়া দেখবে। তো এখানে হচ্ছে আমার কি সামথিং পাই আসবে, সামথিং, আমি দেখাই দিই সামথিং পাই। তো এখানে হচ্ছে কি আমার সামথিং পাই, তো পাই পাই কাটাকাটি চলে যাবে, আর যে মানটা আমরা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে কি চলে আসে, আমি এন এর মান অর্থাৎ কতবার ঘুরবে থামার আগে সেটা পেয়ে যাব। কথা বুঝা গেছে? তো আসি তারপরটাতে আসি, দেখো এটাতে এখন একটা জিনিস দেখো, যে এত কেজি ভরের একটা গাড়ি রাস্তায় স্থির ঘর্ষণের সহগ এত, সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলিয়ে না পড়ে থেমে থাকতে পারবে, ঠিক আছে? গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলিয়ে
না পড়ে থেমে থাকতে পারবে। আমি কি ফর্মুলা ভুল লিখছি বা কোশ্চেনের সাথে একটু দাঁড়াও, কোশ্চেন এটা কি আমি ভুল লিখছি, কোশ্চেন একটু অসঙ্গতি মনে হচ্ছে আমার। আচ্ছা এটা হচ্ছে অন্য একটা কোশ্চেন, দাঁড়াও এই কোশ্চেনটা, আচ্ছা আমি ইয়াটা ভুল লিখছি, একটু দাঁড়াও, এটা হচ্ছে ফর্মুলাটা ভুল লিখে ফেলছি। এখন এই কোশ্চেনটা একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা আসো, এটার ক্ষেত্রে আমাকে কি বলছে দেখো, আমার একটা ঢালু রাস্তা আছে, ঠিক আছে, একটা ঢালু রাস্তা আছে। এখন বলছে কি, বলছে যে এই ঢালু রাস্তায় অবশ্যই একটা থিটা থাকবে, তাই না? থিটা থাকবে অবশ্যই। তাহলে ও যখন পড়বে, একটা বস্তু যখন পড়ে, তখন ওর এদিকে বল কত থাকে, এম জি সাইন থিটা থাকে না, এম জি সাইন থিটা থাকে, তাই না? তো এখন চিন্তা করো, ওর এই দিক বরাবর কি ওর এম জি কস থিটা যায়, তাই না? কস থিটা, তার মানে ওর আর কত এখানে, ওর আর মানে হচ্ছে আনুভূমিক, সরি, ওর যে প্রতিক্রিয়া বল সেটা কিন্তু আর। তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা, তাই না? এম জি কস থিটা। তো ওকে যদি এখানে থেমে থাকতে হয়, মানে স্থির থাকতে হয়, তাহলে গাড়িটি সর্বোচ্চ কত ঢালু হইলে, আচ্ছা এখানে থিটা, ঠিক আছে, এখানে থিটা কত হইলে ও এখানে স্থির থাকতে পারবে এটা। তাহলে আমরা বলতে পারি না যে এফ এস ইজ ইকুয়াল টু মিউ আর, এটুকু তো আমরা জানি, তাই না? এটা তো আমাদের ফর্মুলা, আমাদের হচ্ছে ঘর্ষণ বলের ফর্মুলা। এখন আমাকে বলছে এই থিটার মানটা কত হইলে ওরা থেমে থাকবে, না পিছলে থেমে থাকবে, এইটা। এখন কন্ডিশন হচ্ছে থিটার মান কত। তাহলে থিটা মিউ কে ইজ ইকুয়াল টু, আমরা কি বের করতে পারি বলতো? মিউ কে ইজ ইকুয়াল টু আমরা এফ এস বের করতে পারি না। এখন এম এস হচ্ছে আমার এম জি সাইন থিটা বাই হচ্ছে কি আমার এম জি কস থিটা না? অনুরূপ ভাবে টেন থিটা চলে আসে, কাটাকাটি চলে যায়, টেন থিটা আসে, মিউ কে ইজ ইকুয়াল টু টেন থিটা। এখন তাহলে আমাদের এটাই হচ্ছে কন্ডিশন যে মিউ কে ইজ ইকুয়াল টু আমার 8 দিয়ে রাখছে 0.8, আর এখানে এই 0.8 ইনভার্স 10 করলে আমার যে থিটাটা আসবে, এই থিটাটাই হচ্ছে আমার কন্ডিশন যে কত ডিগ্রি সর্বোচ্চ কত হইলে ওকে নিচের দিকে ফেলানো সম্ভব হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমাদের একটা আসি যে কোন স্থানে, এই স্থানে নাকি এই স্থানে, এখানে হচ্ছে একটা উলম্ব ভাবে একটা বস্তু ঘুরতেছে, ঠিক আছে? তো ঘোরার ফলে ওর এখানে একটা বেগ আছে, এখানে একটা বেগ আছে, তো রৈখিক বেগ অবশ্যই। তো কোন স্থানে রৈখিক বেগটা সব থেকে বেশি সেটা আমাকে বের করতে হবে। এখন এখানে দেখো, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর দেয়া আছে, তাহলে এখানে সর্বোচ্চ শক্তিটা কত? এই পজিশনে আমার সর্বোচ্চ শক্তি হচ্ছে এম জি এইচ, এইচটা কি এখানে 2r, ঠিক আছে, 2r প্লাস আমার হচ্ছে কি এখানে যে গতিশক্তি হাফ এম কি স্কয়ার ভি এইচ স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমার বি অবস্থানে। আর হচ্ছে এই অবস্থানের যে মোট গতিশক্তি, এখানে তো কোনো স্থিতিশক্তি নাই, তাই না? এই পজিশনে কি কোনো স্থিতিশক্তি আছে? স্থিতিশক্তি নাই। তাহলে স্থিতিশক্তি নাই, তাহলে হচ্ছে এটার মোট শক্তি আর এটার মোট শক্তি সমান, তাহলে হাফ এম ভি এল স্কয়ার, ঠিক আছে? আমি সব জায়গা থেকে যদি এম এম কাটাকাটি নিয়ে নিই, তাহলে দেখো ভি এল স্কয়ার ইজ ইকুয়াল টু কি থাকে, 2gr ইজ ইকুয়াল টু হাফ ভি এইচ স্কয়ার, এখানে একটা হাফ চলে আসে, ঠিক আছে? তো আমরা যদি একটু নিচে যাই, তাহলে ভি এল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি যদি হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে হচ্ছে আমার ভি এইচ স্কয়ার প্লাস 4gr থাকে। তাহলে চিন্তা করো, আমি যদি এই দুটো কম্পেয়ার করি, তাহলে কি আমার ভিএল এর মানটা বেশি আসে ভিএইচ থেকে, ঠিক আছে? আমরা ফর্মুলা এই ইকুয়েশনটা দেখেই বোঝা যায়, ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি যে এই পজিশনে, এই অবস্থায় বেগটা বেশি। তারপরে আসি, তোমরা এই কনসেপ্টটা হয়তো সবাই জানো যে আমাদের এই যে মানে উলম্ব তলের যে প্রত্যেকটা পজিশনে কখন টান কি রকম হয়, এই কনসেপ্টটা থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখি যে কি হয় আসলে। তো এখানে আমাদের হচ্ছে কি টান বল সর্বনিম্ন স্থানে একটা, তাই না? তো এখানে আমার টান বল হচ্ছে ভিতরের দিকে, নিচের দিকে এমজি বল কাজ করে। তো আলটিমেটলি আমার টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু কি, হাফ এমভি স্কয়ার বাই আর, কারণ কেন্দ্রমুখী বল।
তাহলে হচ্ছে সর্বোচ্চ স্থানে কি হবে, টি হচ্ছে এইদিকে, এমজি ও এইদিকে, তার মানে হচ্ছে টি প্লাস এমজি, এটাই হচ্ছে কি আমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। ঠিক আছে, তো সরি 90 ডিগ্রিতে কি হয়, 90 ডিগ্রি তো 90 ডিগ্রিতে থাকে তাই না, তো 90 ডিগ্রিতে জাস্ট হচ্ছে টিটা হচ্ছে আমার কি হয় এমজি, এখানে কোনো এমজি এর প্রভাব থাকে না, এটা যখন 90 ডিগ্রিতে, ঠিক আছে, তো 90 ডিগ্রিতে যখন থাকে, আর আলটিমেটলি ইন জেনারেল যদি থিটা কোণে থাকে তাহলে হয় হচ্ছে কি হাফ মাইনাস এমজি প্লাস, সরি সরি দাঁড়াও একটু, সর্বনিম্ন স্থান, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো জায়গায় যদি থিটা কোণে থাকে তাহলে, এখন দেখো 90 ডিগ্রি যদি বসাই এখানে এটার মান 0 হয়ে যায়, সেজন্য এই জায়গাটায় আমার এমজি এর কোনো মান থাকে না। আবার যদি এখানে হচ্ছে আমরা 180 বসাই, এটা আমাদের থিটাটা এটার সাথে সবসময় সর্বনিম্ন পজিশনের সাথে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমার এইগুলোই চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলা দিয়েও কিন্তু আমাদের আসতে পারে। ঠিক আছে, যে এইটার সাথে তুমি এই পজিশনের, তো আমি দেখাইলাম যে বেগের কিরকম হেরফের হয়, তো তোমার একটা দুইটা পজিশনের মধ্যে রেশিও বের করতে বলতে পারে, তো এই টাইপের যে কনসেপ্ট গুলো আছে এগুলো আমাদের আসতে পারে। আর হচ্ছে হ্যাঁ, এটা একটা মূল ভালো একটা ম্যাথ, মজার একটা ম্যাথ। দেখো আমি যদি এফ বলে একটা বস্তু টানি, হ্যাঁ এফ বলে একটা বস্তু, আচ্ছা আমি সিস্টেমটা আগে তোমাকে বলি, যে আমার দুইটা বস্তু আছে, এ একটা বি বস্তু আছে, বি বস্তুর উপর এ বস্তু, এটার সাথে একটা দড়ি দিয়ে লাগানো আছে। তো এখানে আবার এই যে তল আছে, এই তলে একটা ঘর্ষণ আছে, ওরা দুইজনের যে তল লাগাই আছে দুইটা বস্তু, ওই তলে আরেকটা ঘর্ষণ আছে। ঠিক আছে, এখন আমি যদি এফ বলে টানতে চাই, ন্যূনতম কত বল দিতে হবে যে ওদেরকে সরাইতে, মানে নিচেরটাকে আমার গতিশীল করতে বা নিচেরটাকে সরাইতে। তো এখন চিন্তা করো, এই তলে একটা ঘর্ষণ বল আছে, এই তলে একটা ঘর্ষণ বল আছে, তাহলে এফ কে এইদিকে টানতেছি আমি, কিন্তু ওই বস্তুটার ক্ষেত্রে দুইটা ঘর্ষণ বল কাজ করছে কি বিপরীত দিকে, F2 আর F1। তো আলটিমেটলি আমাকে যদি টেনে নিতে হয় ন্যূনতম কত, তাহলে এই দুইটা বলকে আমার ওভারকাম করতে হবে না, তাহলে আমার এটা হচ্ছে ফর্মুলা। এখন F1 এর মানটা কত, F1 এর মানটা হচ্ছে আমরা কি জানি মিউ 1 ইনটু mg, তাই না। এখন কথা হচ্ছে এখানে m এর মানটা কত আসবে, এই তল না, তাহলে এখানে m এর মানটা শুধু m a, এ বস্তুর যে ভর সেটা আসবে। ঠিক আছে, শুধু এই বস্তুর যে ভরটা সেটা, আর F2 যেটা সেটা কি আসে 2mg। এখানে mটা কি হবে এটা বোঝার বিষয়, যে আমার এই তল না, এই তলের উপর দুইটা বস্তুই আছে না, তাহলে এখানের mটা হবে হচ্ছে আমার ma প্লাস mb বোথ। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে আমি F2 যেটা এটা 2 এটা 1, তো আমি এখানে F12 বসাই দিলেই আমার অ্যান্সার শেষ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের দা এন্ড এখানে, তো দা এন্ড আজকের ক্লাস। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা ভালো লাগছে, এটা তোমাদের উপকার হবে। আর আমি দোয়া করি যাতে হচ্ছে এই যেগুলো করাইলাম সেই কনসেপ্ট গুলো থেকে তোমরা কমন পড়ে যাও, তাহলে এটা তোমাদেরও ভালো, আমারও একটা পাবলিসিটি হয়ে যাবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।